দলের বাইরে বা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ কতটা সফল, বা রাজনৈতিক দলের বাইরে আওয়ামী লীগের অবস্থান নিয়ে আপনার মূল্যায়ন কি? ধন্যবাদ আপনাকে। 1972-এর 4 নভেম্বর বঙ্গবন্ধু বাংলাদেশ গণপরিষদে বলেছিলেন, আমি বিশ্বাস করি না ক্ষমতা উৎস বন্দুকের নয়, আমি বিশ্বাস করি, আমার দল বিশ্বাস করে, ক্ষমতার উৎস জনগণ। তো জনগণ লগ্ন, তৃণমূল লগ্ন, প্রাচীনতম বৃহত্তম দল, রাজনৈতিক দল আওয়ামী লীগ এই বাংলাদেশে। এখন বাংলাদেশে অনেক দল আছে, দলের সংখ্যা তো ভিড়মি খাওয়ার মতো অবস্থায় আর কি। তবে যথার্থ দল কোথায় আছে? তবে আওয়ামী লীগের সঙ্গে জুঝতে আসে সাধারণত বিএনপি, জাতীয় পার্টি, অনেক সময় আড়ালে থাকে জামাত। কোনোটিকে আমি দল মনে করি না, কারণ দলের সংজ্ঞা বিষয়ক যত বই আছে মোটামুটি আমার পড়া আছে, তাতে দেখেছি যে সেনা ছাউনি থেকে কোনো দল তৈরি হয় না, আবার ধর্মের ভিত্তিতে কোনো দল তৈরি হয় না। ধর্ম ব্যক্তিগত ব্যাপার, ধর্ম যার যার, রাষ্ট্রসভা। তো এই একটা এই রাজনৈতিক দলের মরুভূমিতে মরুদ্যান রচনা করেছে আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ শুরু থেকে আজ অবধি জনগণের সঙ্গে আছে, এবং জনগণের সঙ্গে কতটুকু আছে তার সর্বসাম্প্রতিক দৃষ্টান্ত যে 20শে জুন মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু জনগণের অর্থে, আওয়ামী লীগের পকেটে কোনো টাকা নেই, জনগণের টাকাই থাকে। প্রধানমন্ত্রীর পকেটেও কোনো টাকা থাকে না, জনগণের টাকা। সেই টাকায় সাহসী সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে 53,000 ভূমিহীন গৃহহীন মানুষ ঘর পেয়েছে। এই এমন কাজ তো সূচনা হয়েছিল বঙ্গবন্ধুর আমলে, মাঝখানে আর হয়নি, এখন হচ্ছে। কাজেই আওয়ামী লীগ জনগণের সঙ্গেই আছে। এবং আর একটা বিষয় হচ্ছে নামকরণের ব্যাপারটা। আওয়ামী লীগের যাত্রা শুরু হয়েছিল পরিপূর্ণ সাম্প্রদায়িক একটি দল হিসেবে। তখন নাম ছিল 23শে জুন 1949 কাজী হুমায়ুন বশিরের টিকাটুলি রোজ গার্ডেন বাড়িতে, কারণ এটা ছিল মুসলিম লীগের কর্মী সম্মেলন, তারা জায়গা পাচ্ছিল না, মুসলিম লীগের বিদ্রোহী সংগঠন। তো ওই বাড়িতে নাম হলো পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। লক্ষ্য করতে হবে, আওয়াম হলো জাতি, জনগণ, মুসলিম লীগ মুসলিম লীগই থাকলো, অর্থাৎ মুসলিম লীগের জনগণ লগ্ন একটা সংস্করণ তৈরি করা হচ্ছিল। কারণ মুসলিম লীগ ততদিনে জনগণের কাছে থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, ষড়যন্ত্রী ভূস্বামীদের দল। তো এই নামটা নিয়ে বেশ কিছু ধোঁয়াশা আছে যে আওয়ামী মুসলিম লীগ। আমি দুটো তথ্য পেয়েছি, একটা তথ্যে মৌলানা ভাসানীকে কৃতিত্ব দেওয়া হচ্ছে, আর একটা বিস্তৃত তথ্য পাচ্ছি যে হুসেন শহীদ সরওয়ার্দী স্বাধীনতা মানে 47-এর স্বাধীনতার পরই পীর মানকি শরীফ উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে তাকে বলেছিলেন যে আপনি আওয়ামী মুসলিম লীগ করুন বিরোধী দল হিসেবে। আবার সরওয়ার্দী নিজেই জিন্না মুসলিম লীগ করে বসেন। তো কোনোটাই কিন্তু হালে পানি পায়নি। তো বাংলাদেশে যখন বাঙালিরা এই উদ্যোগ নিচ্ছে, তখন নাকি দুজনেই হোসেন শহীদ সরওয়ার্দী বা মৌলানা ভাসানী তারা মুসলিম লীগই করলেন, কিন্তু জনগণের মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগ। আওয়ামী লীগ অসাম্প্রদায়িক হলো 1955 21শে অক্টোবর পুরনো ঢাকার রূপমহল সিনেমা হলে কাউন্সিল সভায় এই সিদ্ধান্ত, যদি 1953-তেই এই বিষয়টি এসেছিল। এবং বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনীতে তিনি পরিষ্কার বলছেন যে এই নামটি তার পছন্দ নয়, কারণ তিনি আগা পাশতলা অসাম্প্রদায়িক মানুষ। এই যে আমাদের অন্য সহকথক সুভাষ সিংহ রায় একটা বই লিখেছে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িকতা নিয়ে, বাংলা একাডেমি থেকে বার করা হয়েছে। তো কিন্তু বঙ্গবন্ধু মেনে নিয়েছিলেন যে সবাই এটা ভেবেছে, সিদ্ধান্ত নিয়েছে, পরিস্থিতি পরিবেশ সহায়ক হলেই নামটা ছুটে যাবে, তাই হয়েছে।
এমনকি অলি আহাদও পছন্দ করেননি। অলি আহাদের মেয়ে এখন ব্যারিস্টার রুমিন ফারহানা আসেন, তিনি অবশ্য রাজনীতির অন্যদিকে আছেন, তাকে সম্মান জানিয়ে কথা বলছি। তো অলি আহাদ ছিলেন প্রকৃতিবাদী। তো এখন আওয়ামী লীগ যখন হলো, তখন থেকে আজ অবধি লক্ষ্য করুন যে এই দলটি কিন্তু গড়ে উঠেছে, বিকশিত হয়েছে বাবা এবং মেয়ের হাত ধরে। বঙ্গবন্ধু, তার কন্যা শেখ হাসিনা। তো এখন শেখ হাসিনার নেতৃত্ব একটা ক্রান্তিকালীন নেতৃত্ব ছিল। 1981 17 মে তিনি যদি না ফিরতেন, জীবনের ঝুঁকি নিয়ে বৈরী পরিবেশে না আসতেন, তাহলে আওয়ামী লীগ অনেক খণ্ডে বিভক্ত হতো। এবং একমাত্র আওয়ামী লীগই যা বিভক্ত হয়নি আজ পর্যন্ত, তার জন্য শতভাগ কৃতিত্ব শেখ হাসিনাকে দিতে জি হয়। স্যার, আপনার কাছে আবার আসবো আমি। এম এ আজিজ, যেটি স্যার বলছিলেন যে আমরা আওয়ামী লীগের একটি সবসময় বলে যে ঐতিহ্য সংগ্রাম গৌরবোজ্জ্বল 72 বছর বলা হচ্ছে। আসলে সেই ঐতিহ্য সংগ্রাম বা গৌরবোজ্জ্বলে যে কথা বলা হয়, সেটি কি সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি কি মনে করেন যে তাদের সাথে সেটি ধন্যবাদ এখনো সেটি আপনাকে। ধরে রাখছে আওয়ামী লীগ? দেখেন, আওয়ামী লীগ মানেই দেশের স্বাধীনতা, আওয়ামী লীগ মানেই জনগণ, অর্থাৎ আওয়ামী লীগ জনগণের বাইরে কিছু করেন নাই। এটা হলো বঙ্গবন্ধুর আওয়ামী লীগ। কিন্তু বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ ভিতরে বেশ পার্থক্য আছে। বঙ্গবন্ধু জনগণের বাইরে, গণতন্ত্রের বাইরে, অসাম্প্রদায়িকতার বাইরে, ধর্মনিরপেক্ষতার বাইরে তিনি একটি স্টেপও তার জীবন দশায় নেন নাই। কিন্তু এখন ঘটে। যেমন ধরেন স্যার যেটা বললেন, যখন ফাইনালি আপনার এই যে 1949 সালে যে পূর্ব পাকিস্তান আপনার আওয়ামী মুসলিম লীগই হয়, তখনই কিন্তু 41 দফার একটা তারা দফা কিন্তু প্রথম দিয়েই আন্দোলন শুরু করে। 42 দফা, 41 দফা, হ্যাঁ 42 দফা, সরি 42 দফা। সেখানে মূল যে দফাগুলি ছিল, আপনি দেখেন, রাষ্ট্রের বাংলা ভাষা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়া। তাহলে সেই সময়ের এখন পর্যন্ত কি বাংলা ভাষা, আমাদের সার্বজনীন বাংলা ভাষাটা কি বাস্তবায়ন হয়েছে? হয়নি। তারপরে আসিল এক ব্যক্তির এক ভোট, আমরা দিয়েছি 70 সালে, 73 সালে। এখন কিন্তু ভোট নিয়ে প্রশ্ন, সবাই ভোট দিতে পারে না। অর্থাৎ বঙ্গবন্ধুর ওই সময়ের আর এখনকার ভোটের ভিতরে কিন্তু বিস্তর ফারাক। এখন বিরোধী দল বলেন, জনগণ বলেন, অনেকেই বলেন, সুশীল সমাজ বলেন যে ভোট আর নিরপেক্ষ হয় না। টিআইবিও বলছে যে নিরপেক্ষ রাজনীতির সংস্কৃতি আর নাই। তো এক, দুই হলো পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা। এখন আপনি বলেন গণতন্ত্র বলতে যা বোঝায়, গণতন্ত্রের যে উপাদানগুলি থাকে, তার প্রথম উপাদান হচ্ছে আপনার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান। সেটা নিয়ে তো বহু প্রশ্ন। তৃতীয় আসেন, ওই যে তারা বলছে যে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা তারা চাইছে, সেটা আমরা কিন্তু কায়েম করেছিলাম। কিন্তু এখন কিন্তু বহুদলীয় সংসদীয় ব্যবস্থা আছে, কিন্তু সেইভাবে ক্রিয়াশীল নাই। ক্ষমতা চলে গেছে আমলাদের হাতে, ব্যবসায়ীদের হাতে, রাজনীতিবিদদের হাতে ক্ষমতা নাই। বঙ্গবন্ধুর আমলে প্রথমে ক্ষমতায় আপনার ব্যবসায়ী ছিল, কিন্তু তাদের সাথে রাজনীতির সংস্পর্শ ছিল ঘনিষ্ঠভাবে, তারপরেও ছিল 9%। এখন পার্লামেন্টে 61% হলো আপনার ব্যবসায়ী, এবং যারা পলিটিশিয়ান আছে তারাও কিন্তু নামে বেনামে ব্যবসা করে থাকে। এই হলো অবস্থা। এবং আপনি দেখেন এই করোনা কালে প্রত্যেকটি জেলায় আমলা বসিয়ে দেওয়া হয়েছে, রাজনীতিবিদরা নিষ্ক্রিয়। অর্থাৎ আমি বলছি প্রতিটি প্রতিষ্ঠানেও অবসরপ্রাপ্ত আমলারা আছেন। আপনারা স্যার, আমি বলছি স্যার, এই জন্য আমি বলছি, আপনি দেখেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি, বিচার বিভাগ বলেন, আপনার আইন বিভাগ বলেন, আমলা বলেন, এগুলো সবই কিন্তু আর স্বাধীনভাবে কাজ করতে পারছে না। বঙ্গবন্ধু কিন্তু এই জন্য কিন্তু মুক্তি সংগ্রামের নেতৃত্ব দেন নাই। তৃতীয় হচ্ছে যে ওইভাবেই আপনার ওই সংসদীয়
গণতন্ত্রের ভিত্তিতে একটা সংবিধান রচনার দাবি ছিল। তো সেটা তো আমরা করছি স্বাধীনতার পরে, আমরা করছি। আঞ্চলিক স্বায়ত্তশাসন, এটা একটা দাবি ছিল। এখন আমরা তো আঞ্চলিক স্বায়ত্তশাসন বঙ্গবন্ধু চেয়েছে। এখন আমাদের দেশে আঞ্চলিক বৈষম্য আছে না? প্রত্যেকটা বিভাগের সাথে বৈষম্য আছে না? বৈষম্য আছে তো, অর্থাৎ আমরা এটাও বাস্তবায়ন করতে পারি নাই। তৃতীয় হচ্ছে পাকিস্তানের 2 অঞ্চলের বৈষম্য দূরীকরণ। এখন তো আমরা মানুষে মানুষে বৈষম্য শুরু হয়ে গেছে। 2% লোকের হাতে 80% অর্থ সম্পদ চলে গেছে। আগে ছিল করোনা কালের আগে 20 ভাগ হতদরিদ্র, করোনা এসে 30 ভাগ। আপনার পরিসংখ্যান ব্যুরোর হিসাব 4.5 কোটি লোক অপ্রাতিষ্ঠানিক খাতে তারা কর্মহীন। তো এগুলিতে আছেই। এখন প্রশ্ন হচ্ছে যে আরো অনেক কথা ছিল, আপনি বোধহয় হাত নাড়াচ্ছেন। আপনার কাছে আবার আসবো আমি। সুভাষ সিংহ রায় যেটি বলছিলেন যে যে আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, বঙ্গবন্ধু যে জন্য মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন, সেই আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। আরেকটি বিষয় যেটি স্যার বললেন, ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন স্যার যেটি বললেন যে সাম্প্রদায়িক দল হিসেবে জন্ম নিয়ে অসাম্প্রদায়িক রাজনীতিকে ধারণ করে এই পর্যন্ত আসা আওয়ামী লীগের জন্য আসলে কতটা চ্যালেঞ্জের ছিল? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সহ সকলের সুস্বাস্থ্য কামনা করছি, দর্শকদের সুস্বাস্থ্য কামনা করছি। আজিজ ভাই তো খুব কায়দা করে কথা বলেন এবং একটা ফাঁক খুঁজছিলেন এবং কথা বলতে বলতে একটু ক্লান্ত হয়ে গেছিলেন। তখন আপনার দিকে ঝুঁকে বলছেন যে আপনি হাত নাড়াচ্ছেন। অন্য কোনো অনুষ্ঠানে তাকে কিন্তু এভাবে দেখি নাই। অতএব সে এখানেই সেট টানতে চেয়েছিলেন, আপনি তাকে আরো কথা আছে, তাহলে বলে নেই, শেষ করি। কথা তো অবশ্যই আছে। একটা কথা বলে আমি আপনাকে বলি, সংবিধানের প্রস্তাবনায় নাই আওয়ামী লীগ, শেষ করি। স্বাধীনতার ঘোষণাপত্রে নাই আওয়ামী লীগ, সংবিধানের মূলনীতির মধ্যেও নাই আওয়ামী লীগ। ওই যে অর্থাৎ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর এই আওয়ামী লীগ আদর্শচ্যুত হয়ে গেছে। জি, আমরা শুনি। যে টিআইবি প্রসঙ্গ আনছিলেন, তা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, তাই তো? টিআইবির বক্তব্য দিয়ে এআইবির কথা বলেছেন, তার মানে এম এ আজিজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ। কথা যেগুলো, তথ্য যেগুলো থাকবে, তথ্যগুলো কিন্তু সঠিক হওয়া প্রয়োজন। আজকের এই দিনে ৭৩তম আওয়ামী লীগের জন্মদিনে আমি এই দলটির যারা নেতা জীবন দিয়েছেন এই ৭২ বছরে এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে আজকের এই বাংলাদেশের এই অগ্রযাত্রা কিংবা বাংলাদেশের যে সমৃদ্ধির অগ্রযাত্রার যে ইতিহাস, সেই ইতিহাসে বাংলাদেশ এখন সারা পৃথিবীতে একটি নাম, যেই নাম জাগরণ ঘটিয়ায় সারা পৃথিবীতে। আমি সেই জায়গায় নানাকে অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেনের একটি লেখার একটি লাইন উল্লেখ করছি, আজকেই বেরিয়েছে। দলটি তার আবর্তন বিবর্তনের নেতৃত্বের বিচারে পিতা কন্যার কাছে ঋণী। আপনি যদি এই ৭২ বছরের ইতিহাস যদি পর্যবেক্ষণ করেন, বঙ্গবন্ধু শেখ মুজিব তার রাজনৈতিক জীবনের ইতিহাস হচ্ছে ১৩,১৪০ দিনের। এই ১৩,১৪০ দিনের মধ্যে মাত্র তিনি ১৩১৪ দিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপারটি, যেটা স্যার শুরু করেছেন, ওই জায়গায় আজিজ ভাই কায়দা করে রাখেননি, সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব তার অসমাপ্ত আত্মজীবনীতে এক জায়গায় বলছেন যে আমি কথা চিবাই না, যা বিশ্বাস করি তা বলি, এই জন্য আমাকে বিপদে পড়তে হয়। এটা আমার একটা স্বভাবের দোষ বলতে পারেন, গুণও বলতে পারেন, এবং আমি ভুল হলে তা সংশোধন করি। আপনি যদি ইতিহাস দেখেন, ৪০-এর দশকের দিকে যখন মুসলিম লীগের যে মধ্যভাগে, এটা বলা যায় বঙ্গীয় মুসলিম লীগের রাজনীতির একটি উদারকরণ অংশ, তারা রাজনীতির মোল্লাতন্ত্রের বিরুদ্ধে কিংবা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটা অবস্থান গ্রহণ করলো, হোসেন সৈয়দ সরওয়ার্দী নেতৃত্বে সেই অংশগ্রহণ, এবং এই রক্ষণশীল অংশের বিরুদ্ধে অবস্থান করতে যে খুঁজে পেল তরুণ শেখ মুজিবকে। মানে এই অনুষ্ঠানের মধ্যে তো আর সবকিছু উপস্থাপন করা যায় না। বঙ্গবন্ধু শেখ মুজিব সেই নেতা যিনি ১৯৪৭ সালের ১৫ই আগস্টের পর মাত্র তিনি ২২ দিনের মাথায় গণতান্ত্রিক যুবলীগ গঠন করলেন। এবং অসমাপ্ত আত্মজীবনী নিশ্চয়ই আজিজ ভাই পড়েছেন।
আমার মতন অনেকবার না পড়লেও 2-1 বার পড়েছেন কিংবা একবার পড়ার চেষ্টা করেছেন, একবার পড়ছি। কারণ যেহেতু অনুষ্ঠানে আসতে হয়, একবার নানা পড়ছি। কারণে কায়দা করে কথা বলতে হয়, অতএব এগুলো সূত্রগুলো লাগে। তা এখন সেই 22 দিনের মাথায় যে গণতান্ত্রিক যুবলীগ, সেই যুবলীগের কাজ কি হবে? বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনীতে উল্লেখ করছেন যে কমনাল হারমোনি তৈরি করবার জন্য এবং স্পষ্ট করে দাঙ্গা হাঙ্গামা বন্ধ করবার জন্য। আবার বলছেন হিন্দুরা যাতে দেশ ত্যাগ না করে, এবং তার 138 দিনের মাথায় কিন্তু বাংলাদেশ, তখনকার পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের জন্ম দিলেন। স্যার একটু উল্লেখ করেছেন এই 4 জানুয়ারিতে যারা যারা উদ্যোক্তা ছিলেন তার মধ্যে অলি আহাদও কিন্তু একজন ছিলেন, পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের। অলি আহাদ কিন্তু এই মুসলিম শব্দটি বাদ দিতে চেয়েছিলেন, কিন্তু তার পরবর্তী জীবনের ইতিহাস আবার ভিন্ন। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব খুব দৃঢ়তার সাথে বলেছিলেন সময় আসে নাই। ঠিক ঠিক স্যার যেটা বর্ণনা করেছেন, যখনই সময় এসেছে, বাংলাদেশ সংস্কৃতির জাগরণ যখন ঘটেছে, তখনই কিন্তু তিনি মুসলিম শব্দটি বাদ দিয়েছেন। আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশের রাজনীতির মূল ইতিহাস। আপনি যদি দেখেন কংগ্রেসের যে, ভারতের কংগ্রেসের যে 141 বছর বয়স, আপনি হিসেব করে দেখলে 1880 সালে কিন্তু কয়েকজন উদ্যোক্তা মিলে, এবং তার মধ্যে বুদ্ধিজীবী ছিলেন, তাদের মধ্যে পণ্ডিত জন ছিলেন, রাজনীতির সক্রিয় কর্মী ছিলেন, সবাই মিলে একটা কিছু করার চিন্তা করলেন ব্রিটিশদের হাত থেকে উদ্ধার পাওয়ার জন্য। সেটা 1885 সালে কিন্তু কংগ্রেসের জন্মের সূচনা হয়। আজকের রাজনীতির ইতিহাসগুলো কিন্তু বুঝে থাকা দরকার। আপনি আওয়ামী লীগের নিয়ে সমালোচনা করতে পারবেন, কিন্তু দীর্ঘ 72 বছরের ইতিহাসের বাঙালি জাতির যত অর্জন, আপনি যুক্তফ্রন্টের নির্বাচনের পরবর্তীতে যেই সরকার গঠিত হলো সেটা খুব বেশি দিনের না, তারপরেও কিন্তু যতগুলো বাঙালি জাতির অর্জন, সেই 21শে ফেব্রুয়ারি যে ভাষা দিবস, সেই ভাষা দিবসের মর্যাদা, সাধারণ ছুটি ঘোষণা থেকে শুরু করে এই বাংলা একাডেমির প্রতিষ্ঠা থেকে শুরু করে আপনি যতগুলো অর্জন দেখবেন বাঙালি জাতির ধাপে ধাপে, প্রতিটা বাড়ি কিন্তু আওয়ামী লীগ যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখনই কিন্তু হয়েছে। আমি শেষ করছি জায়গাটায়, ওই জায়গায় শেষ করছি যে আজকে আমাদের এখন কিন্তু বুঝে নেওয়া দরকার যে বাংলাদেশ আওয়ামী লীগ এই তৃতীয় বিশ্বের রাজনীতিতে, সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রমে কতটা জাতির জন্য, মানুষের জন্য ভূমিকা রেখেছেন আপনি সমালোচনা করতে পারবেন। অনেক খুঁটায় খুঁটায় 42, 41 এগুলো বের করে করে কথা বলতে পারবেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি এই আওয়ামী লীগের, পূর্ব পাকিস্তান মুসলিম আওয়ামী লীগের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি, তিনিও কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আগে তার অবস্থান কি ছিল, পরবর্তীতে তিনি কি ভূমিকা রেখেছিলেন, আর জিয়াউর রহমানের শাসন আমলে কি ভূমিকা রেখেছিলেন। তিনি যখন ফিরে আসেন, জিয়াউর রহমান তাকে লন্ডনে পাঠিয়েছিলেন চিকিৎসা করতে। ফিরে আসার পরে 6 ফেব্রুয়ারি 1976 তিনি তেজগাঁ বিমানবন্দরে বলছেন যে বাজে গণপরিষদ কর্তৃক যে সংবিধান, সেই সংবিধান আমি মানি না, অতএব নতুন করে সংবিধান প্রণীত হইতে হইবে, সেই সংবিধানের আলোকে নির্বাচন নিতে হইবে, কারণ এখন যদি নির্বাচন হয় আগে যারা ক্ষমতায় ছিল তারাই আবার ক্ষমতায় আসিবে। অর্থাৎ আওয়ামী লীগ যে জনগণ থেকে কখনোই বিচ্ছিন্ন হয়নি, এবং আওয়ামী লীগ বঙ্গবন্ধু বিহীন আওয়ামী লীগ যে তার আদর্শ নির্বাচিত একটি দল, সেই দলকে মানুষ আবার ভোট দিবে, সেটা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। সুভাষ চন্দ্র রায়, আমরা একটা বিরতি নেব, বিরতির পর আবার আসবো। দর্শক বন্ধু বললেন যে 72 বছরে আওয়ামী লীগ তার আগের সেই চরিত্র নেই, বা স্বাধীনতার সময় যে আকাঙ্ক্ষা নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করত, সেই রাজনীতির ধারায় আর তারা নেই। ধন্যবাদ। বঙ্গবন্ধু খুবই খোলামেলা মানুষ ছিলেন, নিজের সাহস, দুর্বলতা সবকিছুকেই তিনি জনগণের সঙ্গে ভাগ করে নিতেন। একবার তিনি বললেন যে আমি শয়তান নই, না আমি ফেরেশতা নই, শয়তানও নই, আমি মানুষ, আমি ভুল করবই, তবে আমার বাহাদুরি এই যে ভুল শুধরে নেবার মতো চেষ্টা আমার আছে। তো মানুষ প্রতিষ্ঠানকে পরিচালনা করে, মানুষের নেতৃত্বে প্রতিষ্ঠান পরিচালিত হয়। প্রতিষ্ঠান যে সব সময়
ফেরেশতার মতো নির্ভুল থাকবে এটা আমি আশা করি না। সাংবাদিক এবে আজিজ যে প্রশ্নটি তুলেছেন, যে প্রসঙ্গটি এনেছেন, সেটা আমারও প্রসঙ্গ। যেমন 1973-এ 6 সেপ্টেম্বর আলজিয়ার্স জোট নিরপেক্ষ সম্মেলনে বঙ্গবন্ধু বললেন, বিশ্ব আজ দুভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে। শ্রোতা দর্শক সারিতে উপস্থিত ফিডেল কাস্ট্রো দৌড়ে এসে বললেন, মুজিব, এটা তো আমারও কথা, আমারও সংগ্রাম। তো সাংবাদিক এম এ আজিজ যখন বলেন আওয়ামী লীগের আদর্শ চ্যুতি, তখন আমার মনে হয় এটা আমারও কথা। আওয়ামী লীগের কাছে আমার প্রত্যাশা, আমাদের প্রত্যাশা অনেক বেশি। যার কাছে যত বেশি প্রত্যাশা থাকে তার সামান্য ত্রুটি বিচ্যুতি অনেক বড় হয়ে যায়। যেমন আমি খোলামেলা বলতে চাই যে 15তম সংশোধনীতে যখন হুসাইন মোহাম্মদ এরশাদ অবৈধ সামরিক স্বৈর শাসকের তৈরি করা বিধান রাষ্ট্রধর্ম আওয়ামী লীগ সংরক্ষণ করলো, তখন আমার মনে আছে সংসদীয় কমিটিতে আমি 40 মিনিট কথা বলেছি ইসলাম রাষ্ট্রধর্মের বিরুদ্ধে। আমি বলেছি, বেগম সাজেদা চৌধুরী ছিলেন চেয়ারম্যান, কো চেয়ারম্যান, আমাদের অধ্যাপক সুরঞ্জিত আর অ্যাডভোকেট সুরঞ্জিত সেনগুপ্ত দাদা ছিলেন। তো সেখানে আমি বলেছি মুদ্রা কথাটি যে রাষ্ট্রধর্মের বিধান বঙ্গবন্ধু বিরোধী, রাষ্ট্রধর্মের বিধান গণতন্ত্র পরিপন্থী, রাষ্ট্রধর্মের বিধান ইসলাম পরিপন্থী। ইসলাম যদি রাষ্ট্রধর্ম সমর্থন করতো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 থেকে 632 মদিনায় করতেন। বরং মদিনায় হিজরতের আগে তাকে বলা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। সূরা হজের 40 আয়াতে আল্লাহ পরিষ্কার ধর্মীয় বহুত্বের কথা স্বীকার করে নিয়েছে। সবকিছু বঙ্গবন্ধু সেই পথে ছিলেন। তো এখন আওয়ামী লীগ সংবিধানে রাষ্ট্রধর্ম আনলো। সংবিধানে যদি রাষ্ট্রধর্ম থাকে তাহলে ওই ধর্মের বাইরে যারা অনুসারী আছে তারা সবাই দ্বিতীয় শ্রেণীর হয়ে যায়। আর একটি কথা, এটা আওয়ামী লীগের আদর্শ বিচ্যুতি, কারণ বঙ্গবন্ধু সংবিধানের 72 সংবিধানের 12-38 ধারা অনুযায়ী এগুলো নিষিদ্ধ করেছিলেন এবং বঙ্গবন্ধু বহু কথা বলেছেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামে বিশ্বাসী, লেবাস সর্বস্ব ইসলামে বিশ্বাসী। 28 অক্টোবর 1970 রেডিও টেলিভিশন ভাষণে তিনি বলতেন অনেক কথা আছে, আমার নিজেরই লেখা আছে, বঙ্গবন্ধু ধর্মানুভূতি এবং ধর্মীয় নীতি বিস্তারিত আমি বলেছি। আওয়ামী লীগকে কেন এই পরিবর্তিত ধারায় নিজেদেরকে যুক্ত করতে কথা হলো? শেষ হয়নি, ভয়ঙ্কর কথা। হেফাজতের মতো নারী বিদ্বেষী মুক্তিযুদ্ধ বিরোধী দল এর সঙ্গে আওয়ামী লীগের সখ্য আমি পছন্দ করি না, কারণ তাদের নির্দেশে পাঠ্যপুস্তকে 17টি রচনা উধাও হয়ে গেছে। কওমি মাদ্রাসার সঙ্গে আমার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার সখ্য আমি পছন্দ করি না। রাজনীতি যাই হোক, রাজনীতির কৌশল আছে, রাজনীতির বাস্তবতা আছে, পরিবর্তিত পরিস্থিতি আছে, সব মেনে নিলাম, কিন্তু আমার মতো সাদামাটা মানুষ বঙ্গবন্ধুকে ধরে রাখতে চাই। তো সেই জন্য আদর্শিক বিচ্যুতি বড় বেদনাদায়ক আমার কাছে। আমি সেই জন্য সবসময় বলি, যেমন অনেকগুলো টেলিভিশন চ্যানেলে আমার বক্তব্য গেছে, সাক্ষাৎকারে আমি বলেছি 72তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমার একটি মাত্র প্রত্যাশা, আওয়ামী লীগ যেন আওয়ামী লীগ হয়ে ওঠে। স্যার, আপনার কাছে আবার আসবো আমি। এম এ আজিজ, আদর্শ চুক্তির যে কথা বলছিলেন, আপনার কাছে কেন মনে হলো যে আওয়ামী লীগ তার অবস্থান থেকে সরে এসেছে? বা আমার কাছে অনুমান, আমি তো আর বিশেষজ্ঞ নাই, একটা হলো গ্লোবাল পলিটিক্স। এটা কিন্তু একটা পরিবেশ, সারা পৃথিবীতে এখন উন্নয়নের জন্য গণতন্ত্র লাগবে এমন কোনো কথা নাই। উন্নয়ন তো আপনার রাজা শাসিত দেশেও হচ্ছে, আবার চীনেও হচ্ছে, একদলীয় শাসনেও হচ্ছে, যদিও তাদের ওখানে কমিউনিস্ট পার্টি 4টা আছে। এখন গণতন্ত্রের যে ব্যাখ্যা সারা পৃথিবী জুড়ে যদি আসলে সনাতনী গণতন্ত্রের কথা বলেন, তাহলে কিন্তু কোনো দেশ খুঁজে পাওয়া খুব দুষ্কর হবে। তবে গণতান্ত্রিক ইউরোপিয়ান দেশগুলোর যে দেশে গণতন্ত্র আছে, গণতন্ত্রের কাছাকাছি তারা চেষ্টা করে।
এটা আছে, কিন্তু আমাদের নাই। আরেকটি রোগ হয়েছে আমার কাছে মনে হয়েছে, যে বিএনপি এবং জাতীয় পার্টি দুটি রাজনৈতিক দলের সংবিধানই হচ্ছে প্রেসিডেন্ট শাসিত গণতন্ত্র। প্রেসিডেন্ট যা বলবে সেটাই ফাইনাল। এটা বোধহয় আওয়ামী লীগের ভিতরে সংক্রমিত হয়েছে। কারণ যখন স্বাধীনতা যুদ্ধ হয়, আমি ইন্টারমিডিয়েট ফাইনাল ইয়ার পরীক্ষা দেই নেই, ফাইনাল ইয়ারের চিত্র আমি চোখে দেখেছি। আন্দোলনের সংগ্রামে 69 থেকে অংশগ্রহণ করেছি। ছাত্রলীগের কমিটি হতো, রাত দিন বসে, কেউ কোনো ইন্টারফেয়ার নেতা নির্বাচনের সময় করে নাই। সাবজেক্ট কমিটি বলা হতো, সারা দেশ থেকে প্রতিনিধি আসতো, তারা নির্বাচিত করত। অনেক দূরবর্তী অবস্থান থেকে হয়তো কেউ কাউকে ফেভার করত। এখন আপনি দেখেন বৈঠক বসেন, শেষ পর্যন্ত হচ্ছে এক ব্যক্তি করে দিবে। আওয়ামী লীগেরটাও সব দলেরই তাই হচ্ছে। এবং এটা তো বিএনপির রোগ, এটা তো জাতীয় পার্টির রোগ, এটা সংক্রমিত হয়েছে। এটা হলো আমার একটা বক্তব্য। দ্বিতীয়টা হচ্ছে যে আওয়ামী লীগের এই যে আমাদের দেশের যে রাজনৈতিক চর্চা, অসহনশীলতা, বহুদলীয় গণতন্ত্রে সরকারি দল এবং বিরোধী দল, ডান হাত এবং বাঁ হাত, এই প্র্যাকটিসটা কখনো হয় নাই। বঙ্গবন্ধু একটা বিধ্বস্ত বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে ক্ষমতায় বসলেন। স্বাধীনতার সংগ্রামের পক্ষের লোক ছিল তো ধরেন 27% অনুমান করা হয়, তার বাকি সবাই ভোটার, সবাই সমর্থন দিয়েছে। কেউ মুক্তিযুদ্ধ করেছে, কেউ সমর্থন দিয়েছে। মনে হলো যে মালিক এ দেশের সবাই, সব দেশে অরাজকতা। পরে তো আবার আর একটা রাজনৈতিক দল হলো, হওয়ার পরে একটা অসহনশীল, অসহনীয় একটা দেশ এগিয়ে নেওয়া, পরিকল্পনা করার মতো পরিস্থিতি রাখা হলো না। সেখান থেকে আমরা কখনো কখনো, এরপরে মার্শাল্লাহ 2 বার, তারপরে কখনো কখনো হয়তো গণতন্ত্রের উকি ঝুঁকি দিয়েছে, কিন্তু ফাইনালি কিছু হয় না। যেমন ধরেন এরশাদ বিরোধী আন্দোলনের পরে 3 জোটের রূপরেখা স্বাক্ষর করেছে 3 জোটে, অর্থাৎ এদেশের বৃহৎ সবগুলি দল। ওইটা যদি পালন করে তাহলে তো দেশে তো নিরঙ্কুশ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। আওয়ামী লীগকে এটা পালন করে? দাদা হয়তো বলবেন, আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু, কেন বিএনপি করে না? আমি বিএনপির কথা বলছি না, কারণ তার গঠনতন্ত্রে তো এটা নাই। আওয়ামী লীগ তো গণতন্ত্র প্র্যাকটিস করেছে। আওয়ামী লীগের নেতা নির্বাচন করেছে কর্মীরা, কোনো দিনই নেতা উপর থেকে বসিয়ে দেওয়া হয় নাই। কারণ আমি তো সরাসরি সক্রিয়ভাবে জড়িত ছিলাম, আমি বলছি, সাক্ষ্য দিচ্ছি, কিন্তু এখন হয় না। সুতরাং আমি এই জন্যই বলছি যে এখনকার যে এই যে রাজনীতি, অসহনশীল রাজনীতি, এই রাজনীতি এটারও ইনফ্লুয়েন্স, যে আপনি বিরোধী দল মানেন না, অমকে মানেন না, বিরোধী দল সরকারকে মানেন না, সুতরাং যত পারেন ক্ষমতা গ্রিপে নিয়ে আসে চাপিয়ে রেখে আমার নিজের কাজ আমি করি, এতে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং আমি বলবো যে এইটাই পরিস্থিতির সাথে আওয়ামী লীগ খাপ খাওয়াইয়া নিয়ে, যেটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, যেটা বঙ্গবন্ধুর আদর্শও নয়, যেটা স্বাধীনতার মূল মন্ত্রও নয়, সেই জায়গা আওয়ামী লীগ, যেমন স্যার বলছেন, হেফাজতের কাছে আওয়ামী লীগ কেন যাবে আপনি আমাকে বলেন? হেফাজতের কাছে ভারতের সাথে অসম অনেক চুক্তি করেছে, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের মাটিতে বঙ্গবন্ধু নেমে প্রথম বলেছে ভারতের সৈন্য যেতে হবে, এবং গেছে। যতই বলেন বঙ্গবন্ধু তার খেতাব আপনি যত কিছুই দেন না কেন, ভারতের দালাল, অমকের দালাল, তমকের দালাল, যাই বলেন না কেন, তার সান্নিধ্যেও আমি গিয়েছি। আপাত মস্তক একটা বাংলাদেশি জাতীয়তাবাদী নেতা ছিলেন, আপাত মস্তক। স্যার যেটা বললেন না, চলার পথে টুকটাক ভুল হতেই পারে, কিন্তু উনি মননে মানসিকতায় একদম 100% খাঁটি বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী ছিলেন। উনি বাংলাদেশের জনগণের প্রতিনিধি ছিলেন, জনগণের বাইরে উনি কোনো চিন্তা করেন নাই। এখন তো সেটা হচ্ছে না। এখন গোজামিল দিয়ে সবকিছুকে ক্ষমতায় আঁকড়ে থাকার জন্য গোজামিল দেওয়া হচ্ছে। যেটা করলে ক্ষমতায় থাকা যাবে অথবা কাউকে ক্ষমতায় আসতে বাধা দেওয়া যাবে, সেটাই করা হচ্ছে। রাজনীতি কেন? বঙ্গবন্ধুর যে 72 সালের সংবিধান, সেই জায়গায় 3টে টার্ম ক্ষমতায়, সেই জায়গায় কেন ফিরে যেতে পারলাম না? কেন ফিরে যেতে কে বাধা দিল? সবটাই তো দমন করে রাখতে পারছি। আমি পার্লামেন্টে বসি, পার্লামেন্টে হাত তোলা সবকিছু হয়। ওই যে দেখেন না, বাজেট হচ্ছে পার্লামেন্টের সবচাইতে বড় গুরুত্বপূর্ণ ইস্যু। সেটা গুরুত্ব না পেয়ে পরিমণি
সে হলো প্রধান ইস্যু হয়ে যায়। এটা হলো পার্লামেন্ট। তো সেখানে আমার বক্তব্য হচ্ছে এই পার্লামেন্টে আপনি তো ৭২-এর সংবিধান একটা খোঁচা মারলে নিতে হয় যে আমরা সব ৭২-এর সংবিধানে যা ছিল আমরা সেই জায়গায় ফিরে গেলাম। কে কি করবে, কে কি করবে বলেন? আপোষটা কোথায়? আপোষটা আছে একটা জায়গায়, সেটা হলো যে এই দেশের এই যে হেফাজতের মতো অনেক সংগঠন তারা নাকশ হবে, ভোটের সময় যদি হঠাৎ যাওয়া লাগে তাদের প্রয়োজন পড়ে, সেখানে আপোষ করে। এম এ আজিজ, আপনার কাছে আবার আসবো আমি। সুভাষ সিংহ রায়, আপোষটা কোথায়? কি ভোটের রাজনীতি বা ক্ষমতার সাথে? আমার তো মনে হচ্ছে যে আরো উনি বলবেন, হ্যাঁ, এবং আপনি না থামালে মনে হয় বলতেই থাকতেন। এবং অসমাপ্ত আত্মজীবনীতে বঙ্গবন্ধু মুসলিম লীগের মোহন মিয়ারকে উপাধি দিয়েছিলেন ইভিল জিনিয়াস। আমাদের এম এ আজিজ ভাই তো আমি ইভিল জিনিয়াস বলতে পারি না। না এটা বলে ফেললেন তো, না, বলে ফেললেন। আজকে ৩ জোটের রূপরেখার প্রসঙ্গ এনেছেন। ৯১ সালে যে রাষ্ট্র ক্ষমতায় যে বিএনপি এসেছিল, সেই ৩ জোটের রূপরেখার কোন বিষয় তো তাদের মনে ছিল, তার একটাও বাস্তবায়নের দিকে এগিয়েছে। এবং সেই দলকে বুকে ধারণ করে এম এ আজিজ এখন বঙ্গবন্ধুর আওয়ামী লীগের কথা বলছেন। আমি কিন্তু কোনো দলের না। এই যে আমি কিন্তু আজকের কোনো এই দলের না। বাস্তবতায় অনেক কথাই তো কথা বললেই কয় স্যার আওয়ামী লীগের বিপক্ষে কথা বললেই স্যার কয় আমি বলি বিএনপি কি এটা তো বাংলাদেশের মানুষের কাছে সবই প্রকাশিত। আপনি দেখেন, যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির জন্ম হচ্ছে 1854 সালে। সেই রিপাবলিকান পার্টির জন্মের সময় সেটা ছিল শ্রমজীবী এবং সকল প্রকার উদার গণতান্ত্রিক রাজনৈতিক ধারণাকে সামনে নিয়ে তারা কিন্তু রাজনীতি করেছে। এবং আব্রাহাম লিঙ্কন কিন্তু ওই দলের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। সেই রিপাবলিকান দল এখন করে কারা? মার্কিন যুক্তরাষ্ট্রে রিপাবলিকানের সমর্থকরা কিন্তু গোড়া মানুষগুলো। কিন্তু এটা জন্ম হয়েছিল কিন্তু তার বিপরীত ধারা দিয়ে। কিন্তু আওয়ামী লীগ হচ্ছে সে ব্যতিক্রম। আওয়ামী লীগ বাঙালির জন্মসূত্রে পাওয়া যে সংগ্রামী চেতনা, সেই চেতনাকে ধারণ করে এখনো পর্যন্ত এই জায়গায় এসে পৌঁছেছে। জুন মাস কিন্তু একটা গুরুত্বপূর্ণ মাস। 21 বছর পর, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের 21 বছর পর, কারণ উনি কোনো দল করেন না, কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বাংলাদেশের যে পরিস্থিতি হয়েছিল, সেই পরিস্থিতিতে কিন্তু ওনারা সবাই অনেকে কিন্তু নানান রকম ভাবে নানান শাখা পোশাকায় বিভক্ত হয়ে গেছেন। কারণটি হচ্ছে এখানেই, এই সময়কালীন সময় বাংলাদেশে কি ঘটেছিল, বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। এখন আপনি বলবেন যে বিএনপি, জাতীয় পার্টি এরা যে পথে গেছে, সেই পথে কি আওয়ামী লীগ যাবে? না, সেই পথে আওয়ামী লীগ গেছে গেছে আস্তে শেষ করি আমি, আপনার সময় আমি কথাই বলিনি। ঠিক আছে, গেছেনি। আওয়ামী লীগের কাছে মানুষের প্রত্যাশার জায়গাটা খুব বেশি, যেটা অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বললেন। ঠিক আছে। যেই দলটি রাষ্ট্র ক্ষমতায় থেকে বাংলাদেশ 32তম দেশ হয়, যে দেশের আপনার এই যে আজকে আমার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়, সারা পৃথিবীতে মাত্র 32টা দেশের আছে, এর আগে 31টা দেশ হয়েছে। সারা পৃথিবীতে 57তম দেশ স্যাটেলাইটে, মানে আকাশের উপরে তার স্যাটেলাইট গিয়েছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে শুরু হয়েছে। অর্থাৎ প্রত্যাশার জায়গাটা কিন্তু জনগণের কিন্তু আওয়ামী লীগের কাছে খুব বেশি বেশি বলেই ওই রবীন্দ্রনাথের সেই বিখ্যাত উক্তি যে আমি সকল কাজেই পরের প্রত্যাশা করি, পরের সামান্য ত্রুটি লইয়া আকাশ বিদীর্ণ করি। তা যত প্রত্যাশা আমি আজিজ ভাইয়ের মনে হলো যেন আওয়ামী লীগের তার প্রাণ, আওয়ামী লীগের তার জান, আওয়ামী লীগের কাছ থেকে তার প্রত্যাশার অনেক কিছু বেশি। বেশি তো বটে, কিন্তু বাস্তবতা হচ্ছে দেশ বানাইছে বাংলাদেশের রাজনীতিতে যে সমস্ত কালো অধ্যায় বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে ফেলবার জন্য বাংলাদেশে যে চক্রান্তটি হয়েছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে, আওয়ামী লীগের কোন প্রেস লিস্ট ছাপেনি, সাংবাদিকতা করেন। এখন তো কথা বলেন যে 4টি সংবাদপত্র ডাকিয়া বঙ্গবন্ধু সব সংবাদপত্র বাতিল করিয়া দিয়েছিলেন। আজিজ ভাই এমন ঢঙে বলেন যেন বাংলাদেশে হাজার হাজার পত্রিকা ছিল। বাংলাদেশে তখন ঢাকায় কটা পত্রিকা ছিল? তখনও শখানেক ছিল। আর কি আশ্চর্য কথা বলেন না, শখানেক ছিল। আবার নাম বলেন তো একটা, আমার কাছে রেকর্ড আছে। আপনি 7টার নাম বলেন না। আমি নাম বলতেছি, ওই আমার মোবাইলে আছে। আপনি মুখে বলেন না 7টার নাম বলেন। এখন এমন কায়দা করে বলেন, এই হচ্ছে বঙ্গবন্ধু পরবর্তী রাজনীতিতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনের 40% জেলে কাটিয়েছেন তার 55.5 বছরের জীবনে। তিনি 48% সময় তার কাজ দিয়েছেন
সংগঠনের পিছনে, আর 12% পেয়েছেন তার নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য। আপনি যদি হিসেব করে দেখেন, এই মানুষটি বাংলাদেশকে এমন উচ্চতায় দিয়ে গেছেন। 74 সালে তিনি যে সমুদ্র আইন করেছেন, জাতিসংঘ আইন করেছে 1982 সালে। জি। আজকে আমি শেষ করছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বললেন এম এ আজিজ ভাই। মাঝে মাঝে মনে হয় যে যে মা বসুন্ধরা তুমি দুই ভাগ হও, আমি ভিতরে প্রবেশ করি। আমরা একটা বিরতি, আরেকটা বিরতি নিব। কষ্টের জায়গাটি অনেকখানি আজকের বাংলাদেশকে রাজনীতির এই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। আমি হেফাজতে ইসলামের কথা বলছেন, হেফাজতে ইসলামের দিন আপনাদের মনে আছে না আজিজ ভাই? আছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম কে কি করলো সেটা আমার জানার না, না, বিষয় না, না। না, আওয়ামী লীগ করলো ভাবতে- এটা আমার ভাবতে- ভাবতে হবে, ভাবতে হবে এটা। তার মানে ওইটাই বলছি, রোগ পাইছে। না না না, 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 আমি অমুক পার্টি গেছে, সুতরাং আওয়ামী লীগও গেছে। আপনি রাষ্ট্রীয় চক্রান্ত করবেন, আপনি আন্তর্জাতিক চক্রান্তের সঙ্গে যুক্ত হবেন, বাংলাদেশকে পাকিস্তান বানাতে যাইবেন, সেই জায়গায় আপনাকে বিবেচনা করতে হবে। মঞ্চে যে কারা কারা বক্তব্য দিয়েছিলেন নামগুলো বের করেন না। বেগম খালেদা জিয়া কি বলেছিলেন? নেমে আসুন, ঢাকাবাসী নেমে আসুন। অতএব সেই জায়গাটি। আর কওমি মাদ্রাসার ব্যাপারে আমার কিন্তু, আমি পরিপূর্ণভাবে একটা ধর্মনিরপেক্ষ মানুষ, অসম্পূর্ণ চেতনায় আমি কিন্তু জীবন পরিচালিত করি। আপনি কওমি মাদ্রাসার এত লক্ষ লক্ষ ছাত্রকে এত বছর যাবত আপনি মূলধারার শিক্ষার বাইরে রাখবেন, অশিক্ষিত করে রাখবেন, তাদেরকে মূলধারার বাইরে রাখবেন, এই চক্রান্তগুলো কারা করেন? এটাকে সাপোর্ট কারা দেন? সুভাষচন্দ্র ভাই, আমরা আর একটা বিরতি নিব। দর্শক বন্ধুর স্টিল লেট এডিশন ফিরছে আলোচনায়। অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন যেটি সুভাষ সিংহ রায় একটি বিষয় উল্লেখ করেছেন, যে আপনার একটি লেখার কথা তিনি উদ্ধৃত করেছেন, যে এই দলটি বাবা এবং কন্যা তাদের কাছে অনেক ঋণী। শুধু দল বলবো না, বাংলাদেশ বা আওয়ামী লীগ কতটা ঋণী আসলে বঙ্গবন্ধু শেখ ধন্যবাদ। মুজিবুর রহমান আমি এবং শেখ হাসিনার ইতিহাসের কাছে। নগণ্য মানুষ, আমি যা বলি যা লিখি তথ্যের ভিত্তিতেই তা করি। তথ্য নেই আমি নেই, বায়বীয় কিছু আমার দ্বারা সম্ভব না। আমি যখন পিতা পুত্রীর কথা বলেছি, ইতিহাসের দিকে তাকিয়ে সে কথা বলেছি। ইতিহাসের আয়নায় যে প্রতিবিম্ব পেয়েছি তাই আমি বলেছি। সুভাষ সিংহ রায়কে ধন্যবাদ দেব তার সৌজন্যকে, যে তিনি আমার এই বক্তব্য উদ্ধৃত করেছেন। আমি বিশ্বাস করি আওয়ামী লীগ নামে যে দলটি আজকে দেশে ক্ষমতায় আছে, সেই দলটিতে দুজনের কাছেই ঋণী। আমি তো কিছুক্ষণ আগেই বলেছি, 81-তে আওয়ামী লীগ অনেক খণ্ডে বিভক্ত হবার কথা। শেখ হাসিনা এলেন ঐক্যের প্রতীক হিসেবে, সে ঐক্য ধরে আছেন। বাংলাদেশের সব দল ভেঙেছে, আওয়ামী লীগ ভাঙেনি। 81-তে ভাঙার কথা ছিল মে মাসে, শেখ হাসিনা ভাঙতে দেননি, এই একটা কথা। সুভাষ সিংহ রায় যে কওমি মাদ্রাসা সম্পর্কে যেটা বলেছে, আমি তার মতের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা জানাচ্ছি, কারণ আমি ভলতেয়ারের অনুসারী। যে তুমি যা বলো তা আমি ঘৃণা করি, কিন্তু তোমার তা বলার অধিকার সংরক্ষণের জন্য আমি প্রাণ দিতেও পারি, এটা বঙ্গবন্ধু বিশ্বাস করতেন। তো আমার কথা হচ্ছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় গোড়ায় গলদ আছে, যে গলদটিকে জিয়ে রেখেছে বর্তমান সরকার। আওয়ামী লীগের কাছে এটা আমি প্রত্যাশা করিনি। আমার কাছে একটি তথ্য আছে, ডক্টর মল্লিকের কাছে থেকে শোনা, তিনি আর কোথাও লেখা নাই, আমি এখন লিখছি বঙ্গবন্ধু শিক্ষা দর্শন, ওর মধ্যে আমি রাখবো। তথ্যটি হচ্ছে এই, শিক্ষা মন্ত্রণালয়ের প্রথম সচিব ডক্টর এ আর মল্লিক, এবং বঙ্গবন্ধু শিক্ষকদেরকে শিক্ষা সচিব বানাতেন। আমলারা প্রতিবাদ করেছিল, বঙ্গবন্ধু বলেছিলেন শিক্ষিত মানুষকে শিক্ষা সচিব করেছি, তোমরা কেরানিগিরি করো। এই সাহস থাকতে হবে বঙ্গবন্ধুর, ছিল সাহস। তো তারপরে ডক্টর মল্লিককে বঙ্গবন্ধু নির্দেশ দিয়েছিলেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা তো গড়ে তুলতে হবে স্বাধীন দেশ উপযোগী করে, আপনি একটি লিখিত খসড়া দিন। ডক্টর মল্লিক আমাকে বলেছেন, এবং আমি তার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলাম। ডক্টর মল্লিক বলেন, আমি লিখিত দিলাম যে বাংলাদেশে সব স্কুল হবে, কলেজ হবে, ধর্মশিক্ষা সব জায়গায় থাকবে, কিন্তু মাদ্রাসা থাকবে না। বঙ্গবন্ধু রাজি। আব্দুর রশিদ তর্কবাগীশের প্রভাবে বঙ্গবন্ধু দেখলেন যে স্বাধীন দেশে, সদ্য স্বাধীন দেশে সংকট বাঁধে আপনি মাদ্রাসা রাখা হলো। সংবিধানের 17 নম্বর ধারায় এখনো লেখা আছে একমুখী শিক্ষা। তাহলে সরকার যদি নিজেই নানানমুখী শিক্ষাকে প্রণোদনা দেয়, করোনা প্রণোদনা দেয়,
তাহলে সরকারের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ তো যুক্তিযুক্ত বলে আমার কাছে মনে হয়। আমি মনে কওমি মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গাওয়া হয় না, জাতীয় পতাকা ওঠে না, বঙ্গবন্ধুকে চেনে না, মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু জানে না, উর্দুতে পড়ে দেওবন্দি কায়দায় আর কি। তারা রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র, তাদেরকে আমি স্বীকৃতি কেন দেবো, তাদেরকে পথে আনবো? সেই জায়গায় আওয়ামী লীগের কৌশলগত ভ্রান্তি আছে বলে আমি মনে করি। পথে আনি, তারা মানুষ, বাংলাদেশের এই লাখ লাখ মানুষকে নাগরিক হবার সুযোগ দেই। শিক্ষার মূল কথাই তো মানুষ তৈরি করা। বঙ্গবন্ধু তাই বিশ্বাস করতে। তো মাদ্রাসায় পড়ে কি মানুষ হচ্ছে? আমাদের হাতে সময় কম স্যার, আলোচনা শেষ করতে হবে। আপনাকে না, অসংখ্য আমি ধন্যবাদ। ছোট একটু বলে নিই, আওয়ামী লীগ দুটো সাহসী কাজ করেছে। প্রথমত 1955-তে মুসলিম শব্দ ছেটে দিয়ে সাহস দেখিয়েছে। পদ্মা সেতু নিজেদের অর্থায়নে অর্থাৎ বাংলাদেশের মানুষের অর্থে তৈরি করবার ক্ষেত্রে শেখ হাসিনা সাহস দেখিয়েছেন। পিতা পুত্রীর সাহস নেই চলছে। আরেকটা হচ্ছে বঙ্গবন্ধু বাঙালিকে একটা দিয়েছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। জি, সেই আত্মমর্যাদা দিয়েছে। আমাদের হাতে সময় নেই, আসলে আলোচনা শেষ করতে হবে। শেষ করা যাবে না। এম এ আজিজ, আমরা একদম আলোচনার শেষ দিকে চলে এসেছি। আমরা যেটি জানছি যে আসলে কি আওয়ামী লীগের সামনে যে চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জগুলো কাছে আওয়ামী লীগ পরিপূর্ণভাবে জয়ী হতে পারেনি। এটার কারণ কি 75-এর এই মর্মান্তিক হত্যাকাণ্ড বঙ্গবন্ধুর? না, আমি ঠিক সেইভাবে দেখি না। ইংরেজিতে একটা কথা আছে, বঙ্গবন্ধু তো পৃথিবীর ভিতরে বিখ্যাত মানুষ, তারপরেও কথা আছে ইংরেজিতে, নো বডি ইজ ইনডিসপেন্সেবল। বর্তমান প্রধানমন্ত্রী তো কম চালাচ্ছেন না। বঙ্গবন্ধুর একটা দর্শন ছিল, আলাদা একটা ক্যারিজমা ছিল, আর একটা ওয়েট ছিল সারা বিশ্বব্যাপী। শেখ হাসিনার ভিন্নভাবে আছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, বঙ্গবন্ধুর রাজনৈতিক সদিচ্ছা ছিল প্রত্যেকটা কাজের মধ্যে। এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ইচ্ছা থাকলেও ক্ষমতায় থাকার জন্য আপোষকামিতার জায়গা আছে। এই একটা বড় ধরনের পার্থক্য আছে। যেমন স্যার বললেন হেফাজত। আমার কথা হচ্ছে, আমাদের বাংলাদেশে ইংরেজি বাংলা মিলে প্রায় 10 প্রকারের শিক্ষা ব্যবস্থা। আপনি 10 প্রকারের তৈরি করতেছেন। ন্যাশনাল ইস্যুতে জাতীয় ঐক্য হয় না, ভারতে হয়, আমাদের দেশে হয় না, কারণ 10 প্রকারের জাতি তৈরি হচ্ছে। ভারতের মাদ্রাসায় তো আপনার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই পড়ে। আলিয়া মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে। আপনি আলিয়া মাদ্রাসা আগে এমনি পড়তো মসজিদ, মক্তব, বারান্দায়। এখন আপনি তাকে মাস্টার ডিগ্রি দিলেন, তাদেরকে আলাদা বোর্ড দিলেন যেখানে সরকারের নিয়ন্ত্রণ নাই। এভাবে তো দেশের ভিতরে স্বাধীন দেশ হতে পারে না। সুতরাং এই জন্য আমি বলছি যে অনেক অর্জন আছে, যেমন জিডিপি গ্রোথ, আয়ু বৃদ্ধি, সামাজিক নেটওয়ার্ক বৃদ্ধি, অনেক কিছুই আছে। কিন্তু এই যে দুর্নীতি হচ্ছে, কাছাকাছি লোকরা অর্থ পাচার, ব্যাংক লোপাট, টাকা লোপাট, দুর্নীতি, এগুলো তো হচ্ছে। এগুলোর জন্য তো চেক দেওয়ার জন্য তো রাজনৈতিক সদিচ্ছাটা তো দেখা যাচ্ছে না। সুতরাং আমার কথা হচ্ছে রাজনৈতিক ডেডিকেশনটা দরকার, যে না, আমি এইটা দেশের উন্নয়ন, এটা জনগণের পক্ষে, এটা বিপক্ষে, আমি জনগণের পক্ষে ডু অর ডাই স্ট্যান্ড নেবো, যেটা বঙ্গবন্ধু নিত। এম এ আজিজ, হাতে সময় কম, আলোচনা শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুভাষ চন্দ্র রায়, আমরা একদম শেষ দিকে চলে এসেছি। মানে অনেকগুলো ঝামেলাপূর্ণ কথাবার্তার সূত্রপাত করেন আজিজ ভাই, যে বঙ্গবন্ধুর আদর্শের কথা বলতে যান, আবার অর্ধেকটা বলেন, অর্ধেকটা বলতে পারেন। আবার এই যে 4 দশকের শেখ হাসিনার যে পথ চলা, সেই পথ চলাকে গুরুত্ব দিতে চান না। এবং তিনি 81 সালে 17 মে যখন ফিরে আসেন, তখন আজিজ ভাইদের প্রিয় মানুষরা একটা কমিটি করেছিলেন, শেখ হাসিনা আগমন প্রতিরোধ কমিটি। এবং সেই প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দরা কিন্তু জিয়াউর রহমান সাহেবের সময়, খালেদা জিয়ার সময় তারা মন্ত্রী, স্পিকার এই সমস্ত হয়েছেন। অর্থাৎ অনেকগুলো বিষয় কিন্তু এখানে আনার সুযোগ আছে, কিন্তু আপনার সময়ের সুযোগ সেটা নাই। এই দীর্ঘ সময়ে বহু চড়াই উত্তরায় পেরিয়ে আওয়ামী লীগ আজকের এই জায়গায় উপস্থিত হয়েছে। আওয়ামী লীগকে ধ্বংস করবার জন্য চক্রান্ত এখনো চলছে। মনে রাখা দরকার, সারা পৃথিবীতে যে কটি রাজনৈতিক দল আপনার তাদের জন্মসূত্রে পাওয়া সংগ্রামী চেতনাকে ধারণ করে আছে, তার মধ্যে আওয়ামী লীগ হচ্ছে সবচেয়ে বড় অন্যতম। এখানে অনেকগুলো বিষয় সামনে আসবে। জনগণের কথা বলা হয়। শেখ হাসিনা দেশে ফিরে আসার পর থেকে এ পর্যন্ত যে কত জাতীয় নির্বাচন হয়েছে, প্রত্যেকটি নির্বাচনে আওয়ামী লীগ আগে নির্বাচনের চেয়ে বেশি ভোট পেয়েছে। অর্থাৎ
জনগণ থেকে বিচ্ছিন্ন করার যে বিষয়গুলো বারবার তুলে আনা হয়, কায়দা করে তোলা হয়, সেগুলো একেবারে আদৌ সত্য নয়। এবং আসলে তারা তো অনেক কিছু ধামাচাপা দিতে চায়। এখন ধামাচাপা যখন দেওয়া হয় তখন এক পর্যায়ে ধামাকে চাপা দেওয়ার জন্য কিছু খুঁজে পান না। অনেকগুলো দুর্ভাবনার ঘটনা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে বিচার করা যাবে না, আইন তৈরি করলেন, এবং সেই আইন হলো পার্লামেন্টে করলেন 1919 সালে পার্লামেন্টে। খন্দকার মোস্তাক খুনি, সেগুলো ইন্ডিয়ান অর্ডিন্যান্স, আর জিয়াউর রহমান করলো আইন। এবং আজকের এই প্রেক্ষাপটে আপনি হিসাব করে দেখুন, কেউ কখনো ভেবেছে? আমরা 80-র দশকের প্রথম দিকে ভাবি নাই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে সম্পন্ন করা যাবে। শেখ হাসিনা সেই কাজটি কিন্তু করেছেন। তিনি যুদ্ধাপরাধের বিচারের মতন একটি দুরূহ কাজ তিনি কিন্তু হাতে নিয়েছেন। এবার যেই কাজটি বঙ্গবন্ধু 83টা 73টা ট্রাইব্যুনাল করেছিলেন, তিনি অনেকের বিচার সম্পন্ন করেছিলেন। জিয়াউর রহমান সাহেব এক ঘোষণায় তিনি 11,000 যুদ্ধবন্দীদের ছেড়ে দিয়েছিলেন। আজকে আজিজ ভাই প্রিয় মানুষ যারা অন্য দলের মুখপাত্র হিসেবে প্রতিদিন বক্তৃতা দেন, তার মরহুম পিতাও ওই 11,000 যুদ্ধবন্দীর একজন ছিলেন। অর্থাৎ অনেকগুলো কথা কিন্তু এখানে বলা যায়। তাই এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ আজকের যে 73তম জন্মদিনের আজকের এই লগ্নে আমি মনে করি যেটা অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন তার লেখায় উল্লেখ করেছেন, আওয়ামী লীগের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জগুলো আগামী দিনের জন্য আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে, এবং এটা শেখ হাসিনার নেতৃত্বেই, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেই সম্ভব। আমাদের কি অন্যতম অসাম্প্রদায়িক রাজনীতি? অবশ্য অনেকগুলো চ্যালেঞ্জ আছে। এই যে বৈষম্য বৃদ্ধি যা রোধ করতে হবে, আপনি অস্থির উত্তাল সমাজকে সামাল দিতে হবে, অনেকগুলো বিষয় আছে। এবং মানুষের যে আজকে জীবন মানের উন্নয়ন ঘটেছে কিন্তু অস্থিরতা বেড়েছে, এটা রোধ করতে হবে, এবং দুর্নীতিকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। এটার জন্য যে লড়াইয়ের যে জায়গাটি, সেই জায়গাটি আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা কর্মীদের একটি মানুষ দেখাতে পারবেন বিএনপি কিংবা আওয়ামী লীগ নেতা যে লোক তার রাজনীতি করতে যে জীবনের সর্বস্ব হারিয়েছেন। অথচ আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের গত 72 বছরে অসংখ্য নেতা পাবেন যারা জীবনে তার সর্বস্ব হারিয়েছেন। 500 বিঘা জমি নষ্ট করেছেন, পিতৃ প্রদত্ত সম্পত্তি ধ্বংস করেছেন, একবার 2-3টে সিনেমা হল ছিল, এরকম অনেক লোকের আছেন, তারা জীবন নষ্ট করেছেন, সমস্ত কিছু করেছেন। আওয়ামী লীগ হচ্ছে নিপীড়িত বঞ্চিত মানুষের দল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় কম, আলোচনা শেষ করতে হচ্ছে। আমি ছোট্ট একটা কথা বলবো, এই 72 আজকে বছর আওয়ামী লীগের, এখানে একটি নাম কিন্তু একদমই উচ্চারিত হয় নাই, সেটা হলো বাংলাদেশ ছাত্রলীগ। এই স্বাধীনতার যুদ্ধের আগ পর্যন্ত বড় ধরনের 7-8টি আন্দোলন হয়েছে। এই আন্দোলনটা মূলত করেছে ছাত্রলীগ, এবং স্বাধীনতায় অংশগ্রহণে যারা শহীদ হয়েছে তার ভিতরে ছাত্রলীগের ছেলেরাই বেশি শহীদ হয়েছে। আমি যদি বলি কোন আওয়ামী লীগের নেতার সন্তান বা আওয়ামী লীগ কিন্তু হয়নি, ছাত্রলীগ হয়েছে। আমরা ছাত্রলীগটা কিন্তু আলোচনায় আনলাম না। এই কথাগুলো কিন্তু বিভ্রান্তিকর অনেক যুক্তি থাকে এবং অনেকগুলো কায়দা করে বলা হয়। অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন, সুভাষ সিংহ রায়, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে